আসসালামু আলাইকুম। গণিত সরকারি সরোয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জিএম শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, গণিত। আজকে তোমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। তো বাস্তব সংখ্যা ও অসমতা, এই হলো বিষয়বস্তু। তো বাস্তব সংখ্যা দেখো, বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা সংক্ষেপে বলতে পারি যে সকল সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক তাদেরকে বাস্তব সংখ্যা বলে। যে সকল সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক তাদেরকে বাস্তব সংখ্যা বলে। এছাড়া বলতে পারি যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর ভিতর আরটা দেখো, একটু ডাবল করে লিখতে হবে। তোমাদের বই পুস্তকে দেখবে এটা একটু মোটা করে লেখা, কিন্তু আমাদের লেখার সময় আর এই বাম পাশটা একটু ডাবল দাগ দিয়ে লিখতে হবে। তো বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর ভিতর কি কি আছে? সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি মূলদ অমূলদ সব সংখ্যাই বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার সেটকে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি। দেখো, এই সংখ্যা রেখার উপর আমরা একটা বিন্দু, যাকে আমরা জিরো দিয়া প্রকাশ করি। জিরোর ডান দিকে দেখো ধনাত্মক সংখ্যা 1, 2, 3 এবার অসীম পর্যন্ত, আর বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যা -1, -2। তো বাস্তব সংখ্যাকে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো বাস্তব সংখ্যা গেল। এরপর আছে দেখো, বাস্তব সংখ্যার পরে তোমরা বুঝতে পারছো যেসব সংখ্যার বর্গ, আবার একটু বলি, যেসব সংখ্যার বর্গ ধনাত্মক তাদেরকে বাস্তব সংখ্যা বলে। এই যে সংখ্যাগুলো লিখলাম আমি বাস্তব সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা লিখছি, ভগ্নাংশ লিখতে পারি, ভগ্নাংশগুলো আমি লিখিনি। এইগুলোকে যদি আমি বর্গ করি, এই মাইনাস সংখ্যাও ধনাত্মক হবে, এটাও ধনাত্মক হবে, আর ধনাত্মক সংখ্যার বর্গ তো ধনাত্মক আসবেই। আচ্ছা, তো এক কথা আমরা বলতে পারি সকল মূলদ অমূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। আচ্ছা, এবার দেখি স্বাভাবিক সংখ্যা। তো প্রথমে আমরা গেলাম বাস্তব সংখ্যা, এটা গেল বাস্তব সংখ্যা। আচ্ছা দেখো, বাস্তব সংখ্যা এইটার সেটটা গেল আর। এবার দেখো স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যার সেট, এটা লিখে রাখি, এটা হইল আর। তারপর হইল স্বাভাবিক সংখ্যা সেট। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এনটাও দেখো একটু ডাবল লিখতে হবে বাম দিকে। তো এন এর ভিতরে আর কি কি থাকবে? 1, 2, 3, 4, আচ্ছা আপ টু এভাবে থাকবে। অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে স্বাভাবিক সংখ্যা, এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ন্যাচারাল নাম্বার যাকে বলা হয়, আর বাস্তব সংখ্যা হলো রিয়াল নাম্বারস। তো এবার হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে পূর্ণ সংখ্যার সেটের ভিতর কারা কারা থাকবে? সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো দ্বারা গঠিত সংখ্যার সেট হলো পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা দেখো, -3, -2, -1, 0, 1, 2, 3 চলবে এরকম। তো একটু এদিকে লিখি 1, 2, 3, এই যে এরকম। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা সেটটা আমরা বুঝলাম। প্রথমে হলো বাস্তব সংখ্যা, সকল মূলদ অমূলদ, এখানে লিখে রেখে একটু। তো সেটটা হলো সকল মূলদ ও অমূলদ, মূলদ ও অমূলদ। তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখো মূলদ ও অমূলদ সংখ্যা
আর এইটার ভিতর থাকবে স্বাভাবিক সংখ্যার ভিতরে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, জেডের ভিতর থাকবে সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা সেট গেল। এবার হলো তোমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, আচ্ছা আমরা বলতে পারি মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, অথবা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এই জাতীয় সংখ্যাগুলো হলো মূলদ। এখানে পি এবং কিউ হলো সহমৌলিক, আর কিউ নট ইকুয়াল 0। মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। মূলদ সংখ্যার সেট দেখো কিউ, কিউটা একটু এইভাবে ডাবল করে লিখতে হবে। এখানে আমরা লিখতে পারি তাহলে পি বাই কিউ আকারের সংখ্যা, পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে আমরা লিখতে পারি কিউ নট ইকুয়াল 0 এবং পি ও কিউ সহমৌলিক। পি ও কিউ সহমৌলিক। আচ্ছা, মূলদ সংখ্যার বৈশিষ্ট্যটা একটু জেনে রাখো যে মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে। মূলদ সংখ্যাকে সসীম বা আবৃত দশমিকে প্রকাশ করা যাবে। সসীম দশমিক এবং আবৃত দশমিকটা একটু বুঝো। যেমন 2/5, যদি আমরা 5 দ্বারা 2কে ভাগ করি তাহলে এটা আসবে 0.4। আর সসীম দশমিক বুঝলে আবৃত দশমিক, এটাকে আমরা লিখতে পারি 3 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে এখানে আসবে কত 0.3333, এভাবে চলতে থাকবে। তো লাস্টে আমরা লিখতে পারি 0.3 পৌনপুনিক। দেখো তাহলে এইটা হলো আবৃত দশমিক, এইটা হলো সসীম দশমিক, এইটা হলো আবৃত দশমিক। তাহলে বুঝতে পারলে যে মূলদ সংখ্যাকে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কিউ নট ইকুয়াল 0 আর পি এবং কিউ সহমৌলিক। আর এর বৈশিষ্ট্য হলো সসীম বা সসীম দশমিকে প্রকাশ করা যাবে আর আবৃত দশমিকে প্রকাশ করা যাবে, এইটা জেনে রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এখানে কিউটা আসছে কিন্তু কোশেন্ট নাম্বার থেকে, আর জেড হলো সেট অফ ইন্টিজার্স, সেটা ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, মনে রাখবে। মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার সেট, যাকে আমরা কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি, কিউ প্রাইম বা কিউ, এটাও লেখা হয় অনেক সময় কিউ সি, এইটাও লেখা হয়। তাহলে এখানে হচ্ছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। এটা তো আমি উদাহরণটা লিখে দিই ভালো হয়। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এটা হলো তোমার √2, তারপর আছে √3, এরপর আছে মনে করো কিউবিক √7 পাই, এরপর আছে ইত্যাদি, এইসব জাতীয় সংখ্যা। তো মূলদ সংখ্যা পি বাই কিউ আকারের সংখ্যা, আর অমূলদ সংখ্যা হচ্ছে √, জাতীয় যেসব সংখ্যা আছে, পাই, তারপরে এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য হলো অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তারপরে হলো অমূলদ সংখ্যাকে সসীম বা আবৃত দশমিকে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যাকে যাবে আর অমূলদ সংখ্যা যায় না। মৌলিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার সেট, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, প্রাইম নাম্বারস থেকে পি আসছে। আচ্ছা খেয়াল করো, মৌলিক সংখ্যার সেট পি দ্বারা প্রকাশ করা হয়, প্রাইম নাম্বার থেকে আসছে। এটার আমরা সংজ্ঞা বলতে পারি 1 অপেক্ষা বড় যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। 1 অপেক্ষা বড় যেসব সংখ্যা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, এই জাতীয় সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো 2, 3, 5, 7, 11, এভাবে চলবে। তাহলে এই জাতীয় সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে কেবল এই সংখ্যা এবং অন দ্বারা বিভাজ্য, অন দ্বারা বিভাজন ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজন ভাগ করা যায় না। এই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যা, যেমন 4, 6, 8, এইগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তা আমরা এই যে সংখ্যাগুলো লিখলাম এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো
যে সকল সংখ্যার ভিতর সম্পর্ক, উপরে লিখি সকল সংখ্যার ভিতর সম্পর্ক সকল সংখ্যার মধ্যে সম্পর্ক কিরকম এন জেড কিউ আর সি। তোমাদের এটাও লিখে দিলাম কিউ আর সি, আরটা সি। এখানে দেখো এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা সেট। এন এর পরিচয় তোমাদের তুলে ধরা হয়েছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। জেড এর ভিতরে আছে সকল ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। এটা হইল সাবসেট। আবার সি মনে করবে না, এইটা এই যে প্রতীকগুলো হইল কি সাবসেট। কিউ দ্বারা বোঝায় সকল মূলাদ সংখ্যা, আর দ্বারা বোঝায় সকল বাস্তব সংখ্যা, আর সি দ্বারা বোঝায় কমপ্লেক্স নাম্বারস মানে জটিল সংখ্যা। এটা তোমরা তৃতীয় অধ্যায় পাবে, তবে এখানে সম্পর্কের ভিতরে আমি দিয়ে দিলাম কেন এই সম্পর্কটা এমসিকিউ পরীক্ষা আসে। এখানে দেখো 5টা আছে প্রতীক এন জেড কিউ আর সি। এই ব্যাপারটা এভাবে মনে রাখবে এন জেড কিউ আর সি। কখনো কখনো এখানে 3টা বা 4টা আবার এলোমেলো করে দেওয়া হয়, তাহলে তোমরা এই ক্রমিকটা মনে রাখবা এন জেড কিউ আর সি, তাহলে এমসিকিউটা সহজে অ্যান্সার করতে পারবে। এখানে কিন্তু এই যে প্রতীকগুলা এলোমেলো করে দেওয়া হয় তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। তাহলে দেখো এখানে এন হইল জেড এর সাবসেট, জেড হইল কিউ এর সাবসেট, কিউ হইল আর এর সাবসেট, অর্থাৎ এই সকলই আর এর সাবসেট। আর সব সংখ্যাগুলো হইল কমপ্লেক্স নাম্বার মানে সি এর, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। কমপ্লেক্স নাম্বার থেকে সি আসছে। আচ্ছা আরো দেখো কিউ মূলাদ সংখ্যা, যাকে কোশেন্ট নাম্বার বলা হয়, আর হইল কিউ প্রাইম, এটাকে আমরা লিখতে পারি আর। অর্থাৎ সকল মূলদ অমূলদ সমান কত আর। সকল মূলদ অমূলদ সংখ্যা সেট হলো আর, মূলদ অমূলদ হলো বাস্তব সংখ্যাটা আমরা সংজ্ঞায় বলেছি। আর দেখো মূলদ সংখ্যা ইন্টারসেকশন অমূলদ সংখ্যা সমান হলো কত ফাঁকা সেট। এই সম্পর্কটাও মনে রাখবে, তোমাদের বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন থাকে, সেখানে মনে করে এইটা এইগুলা দিতে পারে। তাহলে এই সম্পর্ক যদি মনে রাখতে পারো তাহলে সহজ অ্যান্সার করতে পারবে। আচ্ছা তো এটা বুঝতে পারছো, তোমরা লিখে রাখছো অবশ্যই। আচ্ছা দেখো এটা আমি মুছে ফেলি। এরপরে পরম মান, পরম মান যাকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। পরম মান বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা রেখায় 0 থেকে কোনো সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে ওই সংখ্যার পরম মান বলে। বাস্তব সংখ্যা রেখায় 0 থেকে কোনো সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে ওই সংখ্যার পরম মান বলে। আচ্ছা যেমন দেখো এই হলো একটা বাস্তব সংখ্যা রেখা, 0 1 তারপরে 2, আচ্ছা তারপর 3 আছে, -1 -2, এভাবে আমরা লিখলাম। এখন মডুলাস 2 আছে, তাহলে মডুলাস 2 দ্বারা বোঝায় বাস্তব সংখ্যা রেখায় 0 থেকে 2 এর মধ্যবর্তী দূরত্ব। এই যে দূরত্বটা এইটা হলো মডুলাস 2, অর্থাৎ পরম মান 2 সমান কত 2। দূরত্ব 0 থেকে 2, দূরত্ব সর্বদাই ধনাত্মক, এই জন্য মডুলাস 2 সমান কত হবে 2। আবার দেখো মাইনাস মডুলাস 2, এই ক্ষেত্রে কি হবে 0 থেকে -2 এর দূরত্ব, তাহলে -2 এটাও কি হবে +2, কেন যে কোনো বাস্তব সংখ্যার পরম মান সর্বদা ধনাত্মক বাস্তব সংখ্যা। তবে দেখো মডুলাস এক্স দ্বারা আমরা কি বুঝি? মডুলাস এক্স দ্বারা, তবে আমরা এটা লিখি এত দ্বারা। মডুলাস এক্স দ্বারা কি বুঝো?
মডুলাস এক্স দ্বারা কি বুঝো? তো আমরা এটাকে লিখতে পারি, দেখো মডুলাস এক্স দ্বারা, তো প্রশ্নটাই লিখলাম মডুলাস এক্স দ্বারা কি বোঝায়। তা আমরা লিখতে পারি মডুলাস এক্স দ্বারা এক্স এর পরম মান বুঝায়। এক্স এর পরম মান, মডুলাস এক্স দ্বারা এক্স এর পরম মান বুঝায়। তাহলে মডুলাস এক্স সমান আমরা কি কি লিখতে পারি? মডুলাস এক্স সমান এক্স লিখতে পারি, 0 লিখতে পারি, মাইনাস এক্স লিখতে পারি। আচ্ছা, কিভাবে? মডুলাস এক্স দ্বারা এক্স কখন লিখতে পারি? যখন এক্স গ্রেটার দ্যান কত? 0। আর এইটা হবে যখন এক্স ইজ ইকুয়াল টু কত? 0। আর মাইনাস এক্স হবে কখন? যখন এক্স লেস দ্যান 0। অর্থাৎ আমরা লিখতে পারি মডুলাস এক্স সমান প্লাস মাইনাস এক্স। এক্স এবং 0 এই দুইটাকে একত্রে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 এই জন্য লেখা যায় এক্স, আর যদি 0 সাথে ছোট হয় তাহলে মাইনাস এক্স। আমরা এইটার সমান এটা লিখতে পারি। অর্থাৎ পরম মানের ভিতর যদি অজানা চলক থাকে তাহলে সেটা হবে প্লাস মাইনাস এক্স। আচ্ছা, এখন এইটার একটু ব্যাখ্যাটা দেখাই। যে আমরা তো একটু আগে লিখছিলাম যে মডুলাস 2 সমান কত? 2 লিখলাম। মডুলাস মাইনাস 2 সমান এটাও 2 লিখলাম। তবে মডুলাস এক্স কি কারণে আমরা প্লাস মাইনাস এক্স লিখলাম এইটা একটু দেখো। আচ্ছা, যদি এক্স 0 থেকে বড়, তার মানে আমরা 0 থেকে বড় এক্স এর একটা মান ধরি, 0 থেকে বড় এক্স এর একটা মান ধরলাম 2। তাহলে মডুলাস এক্স হলে মডুলাস এক্স সমান আমরা লিখতে পারি কি? এক্স সমান 2 ধরছি, 0-র চেয়ে বড়। তাহলে মডুলাস 2, না এখানে আমরা লিখলাম মডুলাস এক্স সমান 2 ধরছি, তাহলে মডুলাস 2 সমান কত আসবে? আমরা এই জায়গার কোন জায়গায় মানটা বসাবো? এইখানে বসাবো উপরে, যেহেতু 0-র চাইতে বড় এক্স, তাহলে এইখানে মডুলাস এক্স সমান এক্স, তাহলে 2 আসে। তাহলে দেখো মডুলাস 2 সমান 2। আবার দেখো এক্স ইজ ইকুয়াল টু 0 হলে, এক্স এর মান যদি 0 হয় তাহলে মডুলাস এক্স সমান কত? মডুলাস 0। তার মানে কত আসলো? 0। এখন দেখো এক্স এর মান যদি 0-র থেকে ছোট হয়, তা 0 থেকে ছোট একটা মান আমরা ধরি নেই, মাইনাস 2 ধরলাম, 0-র থেকে ছোট। তাহলে মডুলাস এক্স সমান মডুলাস মাইনাস 2। তা আমরা এইখানে কোন জায়গায় মানটা বসাবো? 0-র থেকে ছোট, উপরে না নিচে? নিচেরটায় বসাবো। তা নিচে যদি বসাই তাহলে এখানে মাইনাস আছে, আর হইল কত? এক্স এর মান, এই যে এক্স এর মান -2, তাহলে এই মাইনাসটাই লিখলাম, আর এক্স সমান -2 ধরছি এইটা। তাহলে দেখো মডুলাস, এই যে মডুলাস 2 সমান 2 আর মডুলাস -2 এটাও কত? 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ধনাত্মক বাস্তব, যে কোনো বাস্তব সংখ্যার পরম মান ধনাত্মক বাস্তব, যদি আমরা সেটা জানি বাস্তব সংখ্যাটা। আর যদি না জানা থাকে, যেমন দেখো মডুলাস এক্স, আমরা এক্স এর মানটা জানি না, তখন হবে প্লাস মাইনাস এক্স। তাহলে বুঝতে পারছো পরম মান সম্পর্কে ধারণা। আচ্ছা, এবার দেখো পরম মানে কিছু কিছু ধর্ম, পরম মানের ধর্ম এই সম্পর্কে একটু ধারণা দেখো। ক্লাস, আচ্ছা 1 নম্বরে এ বিলংস টু আর হলে, অর্থাৎ এ যদি বাস্তব সংখ্যা হয়, মডুলাস এ গ্রেটার দেন ইকুয়াল এ এবং মডুলাস এ গ্রেটার দেন ইকুয়াল 0, দুইটাই সত্য আর কি। এ যদি বাস্তব সংখ্যা হয়, আমরা যে কোনো সংখ্যা দিয়ে এটা প্রমাণ করে দেখতে পারি। 2 নম্বরে এ গ্রেটার দেন ইকুয়াল 0 হলে মডুলাস এক্স লেস দেন ইকুয়াল এ হলে এত থেকে আমরা লিখতে পারবো মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স ইজ লেস দেন ইকুয়াল এ। এ 0 থেকে বড় বা সমান, তাহলে মডুলাস এক্স লেস দেন ইকুয়াল এ, এই রাশিটাকে আমরা, এই অসমতাটাকে আমরা এবার প্রকাশ করতে পারবো। আবার দেখো যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবেও নিতে পারবো, অল্টারনেটিভ। এইটা মডুলাসের মাধ্যমে প্রকাশিত, এটা হচ্ছে অসমতার মাধ্যমে প্রকাশিত। আচ্ছা, আবার যদি এমন হয় এ গ্রেটার দেন ইকুয়াল 0 হলে মডুলাস এক্স গ্রেটার দেন ইকুয়াল এ। আচ্ছা, দিস ইমপ্লাইজ এক্স লেস দেন ইকুয়াল মাইনাস এ, অথবা
এক্স গ্রেটার দেন ইকুয়াল এ, অর্থাৎ মডুলাস উঠেলে আমরা প্লাস মাইনাস পাবো, সেক্ষেত্রে এক্স এর মানটা মাইনাস থেকে ছোট হবে অথবা এক্স এর মানটা এর থেকে বড় হবে, ধনাত্মক মান থেকে। আচ্ছা, আরও দেখো কিছু মডুলাস এ বি বিলংস টু আর হলে, এ বি বিলংস টু আর হলে মডুলাস এ ইন্টু মডুলাস, বা একবারে লিখি আমরা মডুলাস এ বি সমান মডুলাস এ মডুলাস বি, এই হবে। এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে মডুলাস এ বি সমান হবে আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। 5 নম্বরে দেখো এ বি বিলংস টু আর হলে মডুলাস এ বাই বি সমান হবে এখানে আলাদা আলাদা মডুলাস, এই যে দেখো এদের সমান। 6 নম্বরে এ বি বিলংস টু আর হলে মডুলাস এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি। আচ্ছা, তারপরে আছে আমরা একবারই লিখি এখানে 2 নম্বরে হলো মডুলাস এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি। এগুলো কিন্তু প্রমাণ করে তোমাদের দেখাবো। দেখো প্লাস যখন তখনও একই এবং যখন মাইনাস তখনও একই সূত্র, তবে যদি এমন হয় 3 নম্বরে, এইটারই 3 নম্বর, মডুলাস এ মাইনাস বি গ্রেটার দ্যান হয় তাহলে আলাদা আলাদা মডুলাসের বিয়োগফলের সমান হবে। আবার দেখো 4 নম্বরে এ মাইনাস বি যদি হয় গ্রেটার দ্যান ইকুয়াল মডুলাস এ মাইনাস মডুলাস বি, এই যে আলাদা পরম মানের সমান হবে। তো এগুলা আমরা প্রমাণ করে দেখাবো যে এ প্লাস বি তারপর এ মাইনাস বি, এই যে এগুলি। আর এগুলো এমসিকিউর জন্য অবশ্যই শিখে রাখবে, কেন এই সম্পর্কগুলি 2-3টা বহুপদীর যে সমাপ্তি সূচক আছে এখানে দেওয়া হয়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো। পরে ক্লাসে আমরা এর প্রমাণ এবং অন্যান্য সমস্যাগুলি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সবাই তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কাজ আছে কিছু।